ভার্সিটি থেকে এসে দেখি বাসায় ফুপু আর ফুপা এসেছেন। আমি এগিয়ে গিয়ে ওনাদের সালাম করলাম। তারপর টুকিটাকি কিছু কথা বললাম। কথা বলে জানতে পারলাম ওনারা বিয়ের দাওয়াত দিতে এসেছেন। বিয়েটা হচ্ছে ওনাদের বড় মেয়ে রাজিয়া আপুর। শুনে বেশ খুশি হলাম। অনেক দিন হলো কারো বিয়ে খাওয়া হয় না, এবার তাহলে খাওয়া যাবে। কিন্তু আমার এই খুশি বেশিক্ষণ টিকল না। হঠাৎ পেছন থেকে ফাইজা আমার মাথায় একটা গাঁটরা মারল। ফাইজা হচ্ছে ফুপুর ছোট মেয়ে। ফুপুর দুজন মেয়েই, রাজিয়া আর ফাইজা। আমি একটু রাগ দেখিয়ে বললাম, এই শয়তান মাইয়া, তুই আমার মাথায় গাঁটরা মারলি কেন? কি আমি শয়তান? তা নয় তো কি, এরকম কাজ তো একমাত্র শয়তানই করে, কোনো ভালো মানুষ করে না। আমি যদি শয়তান হই, তুমি তাহলে হনুমান। নিজেকে কখনো আয়নায় দেখেছিস যে আমাকে হনুমান বলছিস? হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। হাসালি রে। তা তুই কেন আমার বাসায় এসেছিস? ও হ্যালো, এইটা তোমার বাসা না, এইটা আমার মামা এবং মামির বাসা। তো আমার বাবা মায়ের বাসা মানে তো আমার বাসা। হে, আছে নিজের বাসা বলতে। মামা চাইলে যে কোনো সময়ই তোমাকে এই বাসা থেকে বের করে দিতে পারবে। আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমাকে বের করে দিবে। তুই তোর চিন্তা কর। রাজিয়া আপুর তো বিয়ে হয়ে যাবে, এরপরে তোর পালা। উফ, এরপর থেকে ফুপুর বাসায় গেলে একটু শান্তিতে থাকতে পারবো। শান্তি না ছাই, দরকার হলে ঘর জামাই আনবো, তারপরও তোমাকে শান্তি দিব না। শখ কত, তোকে কে বিয়ে করবে? কোনো ভালো মানুষ তোকে বিয়ে করতেই পারে না। হ্যাঁ, অবশ্য যদি কারো একটু দয়া মায়া হয় তাহলে করতে পারে, কিন্তু তাই বলে ঘর জামাই, এটা তো কখনোই সম্ভব না। হয়েছে, আমার চিন্তা তোমাকে করতে হবে না। নিজের চরকায় তেল দাও। নিজে তো মনে হয় না কোনোদিন বিয়ে করতে পারবে। আজীবন সিঙ্গেলই থাকবা, কারণ কোনো মেয়েই চাইবে না তোমার মতো হনুমানকে বিয়ে করে নিজের জীবন ধ্বংস করতে। তাতে তোর সমস্যা কি? আর আমি সিঙ্গেল লাইফই বেশি পছন্দ করি। উটকো ঝামেলা নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। যা ফুট এখান থেকে। কি এত বড় অপমান? এর শোধ আমি নিব। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বললাম, দেখব নে কি শোধ নিস। এইটা বলে আমি রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। আমি মাহিদ, অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। পরিবারে বলতে বাবা মা এবং আমি আছি। রাজিয়া এবং ফাইজা হচ্ছে আমার একমাত্র ফুফাতো বোন। বাবার সাথে ফুপুর বন্ডিংটা খুব ভালো, একজন আরেকজনের জন্য প্রাণগাথা। আমার আরেকজন চাচা আছেন, তবে ওনার সাথে সম্পর্ক খুব একটা ভালো না। এর কারণ উনি নিজেই। উনি ফুপু এবং বাবার হক মেরে নিয়ে চলেছেন, যার কারণে বাবা এবং ফুপু কেউই খুব একটা কথা বলেন না। চাচার একজনই ছেলে, নাম রাফিদ। অতপর দেখতে দেখতে রাজিয়া আপুর বিয়ের সময় চলে আসলো। আজকে গায়ে হলুদ, তাই সকাল সকালই আমি এবং বাবা মা রওনা হলাম ফুপুর বাসায়। পুরো বাসা জুড়ে বিরাট আয়োজন। ছাদে বড় করে প্যান্ডেল বাঁধা হয়েছে। রাত 8টা, সবেমাত্র হলুদের অনুষ্ঠান শুরু হলো। সকল মেয়েরা শাড়ি এবং আমরা ছেলেরা পাঞ্জাবি পরেছি। একে একে অনেক মেহমানরা আসতে লাগলেন। যারা যারা পরিচিত আমি এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বললাম। সারা রাত সবাই মিলে অনেক মজা করলাম। গান নাচানাচি সব মিলিয়েই হইহুল্লোড়ে রাতটা কাটল। পরের দিন থেকে আমার আর রেহাই নেই। সব দিক সামলাতে হচ্ছে, কারণ ফুপুর কোনো ছেলে নেই যে এসব দেখাশোনা করবে। অবশ্য বাবা, চাচা এবং ফুপাও কাজ করছেন, কিন্তু বেশিরভাগ দৌড়াদৌড়ি আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্য সাথে হেল্প করছে আমার চাচাতো ভাই রাফিদ। রাফিদ ছেলেটা অনেক ভালো, একদম চাচার মতো হয়নি। সে অত্যন্ত ভদ্র এবং ভালো একটা ছেলে। চাচার সাথে ভালো বন্ডিং না থাকলেও রাফিদের সাথে সবারই বেশ ভালোই বন্ডিং আছে। রাফিদ নিজেই সবার সাথে যোগাযোগ রাখে। রাফিদ
আমার 2 বছরের ছোট, মানে রাজিয়া আপুর ছোট, আর ফাইজার 1 বছরের বড়। খুব ইন্টারেস্টিং, একজনের পর আরেকজন। একটু পর বরযাত্রী আসলো। আমরা সবাই মিলে তাদেরকে ওয়েলকাম জানালাম। আমি আর রাফিদ দেখাশোনা করছি মেহমানদের, কার কী লাগবে এইসব। হঠাৎ আমার চোখ একটা মেয়ের ওপর, দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ভালো করে খেয়াল করে দেখলাম এটা ফাইজা। চেনাই যাচ্ছে না একদম। আকাশি রঙের একটা শাড়ি পরেছে, চুল খোপা করা, আর তাতে বেলি ফুলের গাজরা বাঁধা, মুখে হালকা মেকআপ। হ্যাঁ, একটা কথাই তো বলাই হয়নি আপনাদের। ফাইজা অন্য দিক দিয়ে যাই হোক না কেন, মেকআপের দিক দিয়ে সে খুব সতর্ক। মানে ফাইজা খুব কম মেকআপ করতে পছন্দ করে। খুব বিশেষ প্রোগ্রাম ছাড়া সে কখনো মেকআপ করে না। তার নাকি এসব পছন্দ না। আর সত্যি বলতে মেকআপ ছাড়াই ফাইজাকে অনেক ভালো লাগে। আমার চোখ স্থির হয়ে আছে ফাইজার দিকে। এর আগে তো কতবার দেখেছি, কখনো এমন হয়নি কিংবা এভাবে তাকায়নি। আজকে যেন তাকে হারমানা সুন্দরী লাগছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফিদ এসে বলল, তা কি দেখা হচ্ছে ওইদিকে? কই কিছু না তো। না না, কিছু তো একটা দেখছিলে। হ্যাঁ মানে ওই দেখছিলাম কারো কিছু লাগবে কি না। কিন্তু আমি তো অন্য কিছু দেখলাম। কি দেখেছিস? আমি দেখলাম মিস্টার নাহিদ অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন মিস ফাইজার দিকে। তা বলছি, নেক্সট বিয়েটা কি? এই ফাজিল, কী সব আবল তাবল বলছিস? আমি মোটেও আবল তাবল বলছি না। দেখো, আমি এতটাও কাঁচা না, দিন দুনিয়ার হাল বুঝি। তা কতদিন ধরে? দেখ রাফিদ, তুই যা ভাবছিস ওই রকম কিছুই না। যেভাবে হা করে তাকিয়েছিলে, তারপরও বলছো কিছু না? আমি আর কিছুই বললাম না, চুপ করে গেলাম। আচ্ছা, এখন তাহলে এই টপিক রাখলাম, পরে কথা হবে। এখন বিয়ের প্রোগ্রামটা শেষ করি। সবশেষে বিয়ের প্রোগ্রাম সম্পূর্ণ হলো। কোণে বিদায়ের সময় সবাই অনেক কান্নাকাটি করলো। ফাইজাও রাজিয়া আপুকে ধরে অনেক কান্না করলো। মুহূর্তে যেন পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। মোটামুটি সবার চোখেই পানি। আমার নিজেরও খুব খারাপ লাগতে লাগলো। তারপর নতুন বর কনেকে গাড়িতে উঠিয়ে বিদায় দেওয়া হলো। একে একে সকল মেহমানরাও চলে যেতে লাগলো। আমি আরও কিছু কাজ সেরে সোজা রুমে গেলাম ফ্রেশ হতে। বাসায় এখন শুধু আপন আত্মীয়রা আছেন, বাকিরা চলে গিয়েছে। তারপরও বাসায় পা রাখার জায়গা নেই। আমি গোসল করে বের হতেই দেখি রাফিদ বসা। সেও গোসল করে এসেছে। কিরে, কোথায় গোসল করলি? এই তো পাশের রুমে। দেখলাম তুমি এই ওয়াশরুমে, এদিকে ঘেমে পুরো একাকার, তাই ভাবলাম পাশেরটাই চলে যাই। ভালো করেছিস। এখন কয়টা বাজে রে? এই তো সবেমাত্র মাগরিবের আজান দিল। ও, ছাদে যাবি? আকাশটা মেঘলা দেখাচ্ছে, আর বাতাসও দিচ্ছে মনে হয় অনেক। হ্যাঁ চলো, ঘরে ভালো লাগছে না, এত হাউমাউ। উফ, এই মহিলারা এত কথা যে কিভাবে বলে কে জানে। কানটা একদম ঝালাফালা হয়ে গিয়েছে। যেদিকে যাই শুধু তাদের বকবক। একদম ঠিক বলেছিস। তারপর আমি আর রাফিদ ছাদে চলে আসলাম। এসে রেলিংয়ের পাশে দুজন দাঁড়ালাম। বেশ বাতাস দিচ্ছে, যার কারণে ভালো লাগছে। নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, তা তোর পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই। তোমার? ওই চলছে একরকম। তুই তো জানিসই এসব পড়াশোনা আমার একদম ভালো লাগে না। শুধুমাত্র বাবার ভয়ে পড়তে হচ্ছে। হাহা, জানি। হঠাৎ রাফিদের ফোন বেজে উঠল। পকেট থেকে বের করতেই স্ক্রিনে ভেসে উঠল মাই লাভ। মুহূর্তেই সে কল কেটে দিয়ে আবারও পকেটে ভরে নিল। সে ভেবেছে আমি দেখিনি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পেয়েছি। তাই আমি বলে উঠলাম, কিরে মাই লাভ, কে? কই
আমি স্পষ্ট দেখতে পেয়েছি লেখা। আরে এমনি ফ্রেন্ড। তুই কাকে কি বোঝাচ্ছিস রে? ভুলে যাস না, আমি একদিনের হলেও তোর বড় আছি। পড়াশোনা বাদ দিয়ে এসব বাদরামি করা হচ্ছে। বাদলামি না ভাইয়া, এটা প্রেম। ওরে, তুই আমাকে এখন প্রেম শেখাচ্ছিস? আমি কেন শিখাতে যাব? তুমি তো অলরেডি ছক্কা মেরে দিছ। মানে? কি মানে? দেখো, তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমি ঠিকই বুঝতে পেরেছি তুই ফাইজার প্রেমে হাবুডুবু খাচ্ছ। দেখ রাফিদ, উল্টাপাল্টা কথা বলিস না, কেউ শুনলে সমস্যা হবে। আচ্ছা, তুমি বুকে হাত দিয়ে বলো তো যে এরকম কিছু না। আমি আবারও চুপ হয়ে গেলাম। কি হলো, কিছু বলছো না কেন? সত্যি বলতে এসব কিছু আগে ছিল না, আজ হুট করে কি হয়েছে জানি না। যখন ফাইজাকে ওই অবস্থায় দেখলাম তখন কেমন যেন হয়ে গেলাম। মনের ভেতর তাকে নিয়ে কেমন যেন অজানা একটা অনুভূতি কাজ করলো। আমি এখনও বুঝতে পারছি না এটা কি। হাহা, এটাই ভালোবাসা, এটাই প্রেম। এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছিস? শোনো, ভালোবাসা কখনো বলে আসে না, আর ভালো লাগাও যে কোনো সময় যে কাউকে দেখলে হতে পারে, যেমনটা আজকে হয়েছে। দেখো, এর আগেও তো কতবার ফাইজাকে দেখেছ, তার কোনো হিসেব নেই। তখন এরকম কিছু হয়নি, কিন্তু আজকে ফাইজাকে অন্য রূপে দেখে তুমি ঠিকই তার প্রেমে পড়েছ। কিন্তু তুমি সেটা অনুভব করতে পারছো, কিন্তু বুঝতে পারছো না। এখনও তোমার মনে সব ঘোলাটে হয়ে আছে। এর কারণ তুমি এখন একতরফাই আছো, কিন্তু যখন দুজনেই জানবে তখন ঠিকই সব বুঝবে। উফ, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দাও সব, এখন যা বলছি শোনো। তুমি ফাইজাকে মনের কথা জানিয়ে দাও। তোর কি মাথা খারাপ? তুই চিনিস ফাইজাকে কীরকম দাজ্জাল নেই? এসব বললে তো আমাকে মেরেই ফেলবে। দেখো, যতটা খারাপ ভাবছো ততটাও কিন্তু না। একটু ফাজিল, কিন্তু ভালো একটা মেয়ে। ওর মতো মেয়ে হয় না। কোনোদিন আমি কোনো বাজে কাজে পাইনি। ইভেন কোনো ছেলের সাথেও কথা বলে না। তুই এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছিস? তুমি হয়তো ভুলে যাচ্ছ ফাইজা আর আমি একই কলেজে পড়ি, তাই সব কিছু আমি দেখি। ও কোনো ছেলের সাথেই কথা বলে না। ওর যত ফ্রেন্ড আছে সবগুলোই মেয়ে। বুঝলাম, কিন্তু যতটা সহজ ভাবছিস ততটাও না। আমার মনে হয় না ফাইজা এসবে রাজি হবে। ও তো আমাকে সহ্যই করতে পারে না। আরে তুমিও না। দেখো, কাজিনদের মাঝে এসব খুনসুটি লেগেই থাকে। তার মানে এই না যে একে অপরের শত্রু। তাছাড়া ফাইজা কি আমার সাথে কম করে? ও তো আমার চুলও ছিঁড়েছে কতবার, তার হিসেব নেই। তাই বলে কি আমি ওর সাথে কথা বলা বাদ দিয়েছি? তবুও মনে হয় না মানবে। আর আমিও যে প্রেমে পড়েছি তার কি গ্যারান্টি? ওভাবে তাকালে কি প্রেমে পড়ে যায় মানুষ? ঠিক আছে, যাও, আপাতত এটা বাদ। দিন যাক, তারপর বোঝা যাবে। ভীষণ ঠান্ডা বাতাস দিচ্ছে, তার মাঝে সন্ধ্যা। এমন সময় এক কাপ চা পেলে ভালো হতো। একদম ঠিক বলছো। কিন্তু কে দিবে? সবাই তো ব্যস্ত। তখনই দরজা দিয়ে প্রবেশ করলো সাদিয়া আর ফাইজা। সাদিয়া হচ্ছে আমাদের একটু দূরসম্পর্কের কাজিন, মানে বাবার চাচাতো ভাইয়ের মেয়ে, বলতে গেলে আপনি। ফাইজার হাতে চায়ের ট্রে আর সাদিয়ার হাতে বিস্কুট। উফ, তোমাদেরকে খুঁজতে খুঁজতে চা প্রায় ঠান্ডা হয়ে গেছে। সারা বাড়ি খুঁজেও পেলাম না। পরে মামনি বলল তোমরা নাকি ছাদে। এই নাও চা। রাফিদ আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারল, তারপর বিড়বিড় করে বলল, দেখলে, তুমি চায়ের কথা বললে আর চা হাজির। মানে মনের সাথে মনের কানেক্ট আছে। আমি বললাম, চুপ কর। তখন সাদিয়া বলে উঠল, কি বিড়বিড় করছো দুজনে? আর রাফিদ, তোমাকে কল দিয়েছিলাম কোথায় জানার জন্য, কিন্তু কেটে দিলে কেন? আমি তখনই ভ্রুকুচকে রাফিদের দিকে তাকালাম।
তার মানে একটু আগে রাফিদ আমার দিকে তাকিয়ে ঢোক গিলল, তারপর চুপ থাকতে বলল। আমি আর কিছু বললাম না। চারজন চা খেতে খেতে গল্প করছি। আজকে ফাইজাকে বেশ চুপচাপ লাগছে। হয়তো রাজিয়া আপুর জন্য মন খারাপ। দুই বোন সারা জীবন একসাথে থেকেছে, খেয়েছে, তাই এটাই স্বাভাবিক। আমিও আর কিছু বললাম না। ভেবেছিলাম একটু খ্যাপাবো, কিন্তু সবসময় ফাজলামও ভালো লাগবে না, তাই এড়িয়ে গেলাম। পরের দিন রিসিপশন অনুষ্ঠানে আমরা সবাই গেলাম, কিন্তু এদিকে ঘটল আরেক কাহিনী। ফাইজার শাড়ি এবং আমার শার্টের কালার ম্যাচিং, দুজনেই কালো রং। তাই রাফিদ আর সাদিয়া সহ আরও অনেকেই আমাদেরকে নিয়ে ফাজলামো করছে, বলছে দুজনে ম্যাচিং করে পড়েছে, অথচ কেউই জানি না যে কালো পরব। আর ম্যাচিং হলেও তাতে এমন কি, হতেই পারে। ফাইজা বেশ বুঝতে পারছে বিষয়টা, কিন্তু ভান ধরছে যেন কিছুই বুঝেনি। মুখটাও কেমন হাসি মার্কা। কালকের তুলনায় আজকে ফাইজাকে আরও বেশি সুন্দর এবং হাসি খুশি দেখাচ্ছে। ফাইজাকে হাসি খুশি দেখে কেন জানি আমারও খুব ভালো লাগছে। কিন্তু কেন এমন হচ্ছে? অন্য সময় তো তাকে জ্বালাতে পারলেই নিজের শান্তি লাগতো। তাহলে কি আমি সত্যি তার প্রেমে পড়েছি? না না, এটা হতে পারে না। ফাইজা এসব কখনোই মানবে না। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ। সবাই বাসায় ফিরলাম। এসে আমি ব্যাগ গোছাতে লাগলাম। বাসায় চলে যাব। আগামীকাল বাবা মা যাবেন। আজকে না গেলে হয় না? কেন? আমার একা একা ভালো লাগবে না। আব্বু আম্মু তো কালকে যাবে, তাই আমাকেও কাল যেতে হবে। না হলে আজকে আমিও চলে যেতাম। চল আমাদের সাথে আমাদের বাসায়, কিছুদিন থেকে আসবি। না রে, হবে না। কয়েকদিন পরে এক্সাম, না হলে ঠিকই যেতাম। এক্সাম শেষ হলে যাব। আমারও কিছু কাজ আছে, থাকলে হবে না। তখনই রুমে ফাইজা প্রবেশ করল। এসে শান্ত স্বরে বলল, চলে যাবে? হ্যাঁ। কিন্তু মামা মামি তো কালকে যাবেন। জানি, আমার কাজ আছে, তাই চলে যেতে হবে। একটা রাতে কি এমন হয়ে যাবে, থেকে যাও। ফাইজার কথাগুলো আমার বুকে এসে বাঁধল। এত করুণ কণ্ঠ আমি এর আগে কখনো তার মুখে শুনিনি। সবসময় ঝাঝালো কণ্ঠে কথা বলেছে আমার সাথে, সেম আমিও। মানে ঝগড়া ছাড়া কোনো কথাই হতো না। কিন্তু আজকের ফাইজাকে অন্যরকম লাগছে। আজকে যেন তার কণ্ঠে সেই ঝাঝালো সুরটা নেই। আমি ব্যাগটা রেখে দিলাম। তারপর নরম স্বরে বললাম, ঠিক আছে, আমি গেলাম না আজকে। ফাইজা কিছু না বলে মুচকি হেসে চলে গেল। এদিকে রাফিদ তো হাসতে হাসতে শেষ। এভাবে হাদারামের মতো হাসছিস কেন? হাসবো না? খেলা তো জমে গেছে মামা। মানে কিসের খেলা? এখনো বুঝতে পারছো না? এরকম আধা প্যাঁচা কথা বললে কিভাবে বুঝবো? ছোটবেলা থেকে দেখে এসেছি দুজন কি সারাক্ষণ মারামারি আর ঝগড়া করেছ। যতবারই আমরা এসেছি একসাথে হয়েছি, সবচেয়ে বেশি ঝামেলা হতো তোমার এবং ফাইজার মাঝে। সবসময় ফাইজা তোমার পেছনে লেগে থাকতো। এমনকি ফুফুর বাসায় আসলেও তুমি ওর জন্য অতিষ্ঠ হয়ে চলে যেতে চাইতে। আর আজকে হাহা, আজকে ফাইজা নিজে এসে বলছে তোমাকে থাকার জন্য, তাও এত করুণ সুরে। ভাই হাহা। দেখ, ওরকম কিছু না, এমনি বলেছে। তাছাড়া আমরা তো গেস্ট, তাই থাকার কথা বলাটা স্বাভাবিক। এর আগে তো কখনো বলেনি। আচ্ছা, আগের হিসাব বাদ। আমি যখন বললাম থেকে যাও, তখন বললে কাজ আছে। কিন্তু সেম কথা যখন ফাইজা বলল, তখন তো ঠিকই রাজি হয়ে গেলে। আর ফাইজাও খুশি হয়েছে, সেটা তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই, তুই আমার পেছনে এভাবে লাগছিস কেন? এখন তোরটা বলি। নিজে যে সাদিয়ার সাথে টাঙ্কি মারিস সেটা কি সবাই জানে? এখানে সাদিয়া আসলো কোথা থেকে? কেন, আমি কি মিথ্যা বলছি? তুই দুইটা প্রেম করিস না? ভাই আসতে, কেউ শুনে ফেললে ঝামেলা হবে।
শুনুক না, আমিও শোনাতে চাই। তো প্রেম করা কি খারাপ নাকি? না, ভালোই, কিন্তু কাউকে নিয়ে এভাবে ফাজলামো করাটা কিন্তু অবশ্যই খারাপ। আচ্ছা সরি, আর করব না, এবার সিরিয়াস। রাগ তোর সিরিয়াস। বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। নিচে নামতেই দেখি বাহিরে ফাইজা একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটাকে আগে কখনো দেখিনি, বয়স আমাদের সাথেই হবে। ফাইজা বেশ হাসাহাসি করে কথা বলছে। বিষয়টি দেখে কেন জানি আমার খুব খারাপ লাগলো, সেই সাথে রাগও হলো ভীষণ। আমি এগিয়ে গিয়ে ফাইজাকে উদ্দেশ্য করে ডাকলাম, ফাইজা এদিকে আয়, কথা আছে। ফাইজা ছেলেটাকে বিদায় দিয়ে আমার কাছে আসলো। হ্যাঁ বলো। কেউ এই ছেলেটা? ও ও হচ্ছে শিহাব, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? কিন্তু আমি যতদূর জানি তোর কোনো ছেলে ফ্রেন্ড নেই। আসলে কিছুদিন হলো ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। কেন? কি কেন? ছেলে ফ্রেন্ড কি হতে পারে না? না, পারবে না কেন? অবশ্যই পারবে। ভালো। ডেকেছো কেন? না এমনি, যা তুই। ওকে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এক দৌড়ে ছাদে চলে এলাম। এসে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে কেউ একজন বলে উঠল, ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখলে খারাপ লাগারই কথা। তুই আবার আসছিস? কুল ব্রো, তোমাকে চেতাতে আসি নাই, সবই দেখেছি আমি। মহাভারত অশুদ্ধ করেছিস। এবার যা এখান থেকে, আমার ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দে। এবার একা খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না, বরং চিন্তা ভাবনা করে কাজ করলেই হবে। তুই তো বলেছিলি ওর কোনো ছেলে ফ্রেন্ড নেই, তাহলে এই শিহাব টিহাবের বাচ্চা আসলো কোথা থেকে? আরে ভাই, সত্যি বলছি, এতদিন ছিল না, হয়তো ইদানিং হয়েছে। আর তাছাড়া এই কয়েকদিন আমি কলেজে যাইনি, বিভিন্ন কাজে, তাই দেখিনি, নয়তো আমি ঠিকই বলতাম। কিভাবে হেসে কথা বলছিল! ওই ছেলের চাহনি আমার একদম সুবিধার মনে হয়নি। শালাকে পেলে এখন দিতাম কয়েকটা। দিতাম না, দিতে হবে। মানে? মানে ওই শালা তো উড়ে এসে জুড়ে বসেছে, কাবাবের মাঝে হাড্ডি, তাকে শায়েস্তা করতে হবে। কিন্তু কিভাবে? ফাইজা জানতে পারলে অনেক ঝামেলা হবে। তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো নাকি? কলেজে গিয়ে দেখে নিব, এখন আপাতত এদিকটা দেখো ভাই। কি দেখব? বাকি হাতছাড়া হওয়ার আগে ধরো, মানে বলতে চাইছি, সময় থাকতে ফাইজাকে সব বলে দাও। কি বলবো? এই যে তুমি তাকে ভালোবাসো। কে বলেছে আমি তাকে ভালোবাসি? এত কিছুর পরেও তুমি কথা বলছো। দেখো ভাই, এবার সব বাদ দিয়ে নিজের মনের কথা শোনো, মন কি বলে, তারপর বাকি সব। আমি চুপ হয়ে চোখ বন্ধ করলাম আর ভাবতে লাগলাম, আমি কি সত্যি ফাইজাকে ভালোবাসি, নাকি এটা আবেগ? হয়তো একসময় কেটে যাবে। তাহলে ওকে দেখলে কেন আমার আলাদা অনুভূতি হয়, যেই অনুভূতির ভাষা আমার নিজের কাছেই অস্পষ্ট? তাহলে আজকে কেন ওকে অন্য ছেলের সাথে দেখে আমার খারাপ লাগলো? না, আমি সত্যিই ফাইজার প্রেমে পড়েছি। আর কবিরা তো নিজেই বলে গেছেন, ভালোবাসা যে কোনো সময় যে কাউকে দেখলেই হতে পারে। তাহলে এটাই সত্য, আমি ফাইজাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যি ভালোবাসি। মাহিদ ভাইয়া, কি ভাবছো? রাফিদ, আমি সত্যি ফাইজাকে ভালোবাসি। আমার মনকেও আমি জিজ্ঞেস করেছি, সেও আমাকে এটাই বলে। হাহা, বোকা ছেলে, এইটা বুঝতে এত সময় লাগে? আমি এখন কি করব রাফিদ? কি করবে আবার? নিজের মনের কথা তাকে জানাবে। কিন্তু কিভাবে? আর যদি সে রিজেক্ট করে দেয়? রিজেক্ট করলে সেটা আলাদা বিষয়, সেটা তখন দেখা যাবে। কিন্তু তাই বলে তোকে না জানিয়ে চুপ থাকবে? সেটা তো হয় না। এভাবে মনের মাঝে লুকিয়ে রাখলে
আরও বেশি কষ্ট পাবে। তাহলে কি বলে দিব? হ্যাঁ অবশ্যই, তারপর যা হয় দেখা যাবে। কিন্তু বলবোটা কিভাবে? এভাবে বাসায় বললে হবে না। এর থেকে বলুন, চলো কালকে আমরা কোথাও ঘুরতে যাই, আমি, সাদিয়া, তুমি, ফাইজা। তারপর সেখানে সুযোগ বুঝে তুমি বলে দিবা, আর সেই সুযোগে আমি আর সাদিয়াও একটু প্রেম করতে পারবো। হা। পরের দিন বিকেল। লেকের পাড়ে হালকা বাতাস বইছে, আকাশটা লালচে রঙে রাঙ্গা হয়ে আছে। আমি, রাফিদ, ফাইজা আর সাদিয়া চারজন একসাথে বের হলাম। লেকের পাশে বসার জায়গা পেয়েই আমরা সবাই গোল হয়ে বসে পড়লাম। রাফিদ আর সাদিয়া নিজেদের মতো হাসি তামাশায় ব্যস্ত, আর আমি বারবার ফাইজার দিকে তাকাচ্ছিলাম। আমার বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি হচ্ছিল। মনে হচ্ছিল যদি এখন না বলি হয়তো আর কোনোদিনও বলা হবে না। তাই সাহস সঞ্চয় করলাম। আমি রাফিদকে ইশারা করতেই সে সাদিয়াকে নিয়ে অন্যদিকে চলে গেল। এখন কেবল আমরা দুইজন লেকের ধারে দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে ফুলের তোড়াটা বের করে আনলাম। তারপর ফাইজার দিকে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা স্বরে বললাম, ফাইজা। ফাইজা আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি এবার বলতে শুরু করলাম, ফাইজা, আমি অনেক দিন ধরে এই কথাটা বুকের ভেতরে লুকিয়ে রাখছিলাম। আজকে না বললে আর বলার সাহস পাবো না। অনেক দিন ধরে বুকের ভেতর একটা কথা আটকে ছিল। বারবার ভেবেছি বলবো, কিন্তু সাহস পাইনি। আজকে এই লেকের ধারে দাঁড়িয়ে তোর চোখে তাকিয়ে আর লুকাতে পারছি না। তুই জানিস, তোর হাসিটা আমার কাছে ঠিক ভোরের প্রথম রোদ্দুরের মতো, যা অন্ধকার মুছে ফেলে। তুই না থাকলে আমার দিনটা কেমন যেন ফাঁকা লাগে। তুই কথা বললে মনে হয় পৃথিবীর সব শব্দ মিষ্টি হয়ে গেছে। আজ আমি সরাসরি বলতে চাই, আমি তোর প্রেমে পড়ে গেছি ফাইজা, হুট করেই। আমি নিজেও জানি না কবে আর কিভাবে, তাই এসব জিজ্ঞেস করিস না। এর উত্তর আমার জানা নেই, আর থাকলেও আমি গুছিয়ে বলতে পারবো না। ফাইজা, আই রিয়েলি লাভ ইউ। তুই কি আমার জীবনের সঙ্গী হবি? তুই কি আমার সাথে সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নিতে রাজি? ফাইজা চুপ, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, যার কারণে আমি আরও নার্ভাস হয়ে যাচ্ছি। তারপরও আবার বললাম, ফাইজা, কি হলো? কিছু বলছিস না কেন? আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। কথা দিচ্ছি তোকে অনেক আগলে রাখবো, অনেক ভালোবাসবো। ফাইজা এবার হাসতে লাগলো। এভাবে হাসছিস কেন? তো কি করব? তুমি কবে থেকে এত রোমান্টিক হলে? এর আগে তো কখনোই তোমাকে এভাবে দেখিনি। দেখানোর প্রয়োজন পড়েনি, তাই দেখায়নি। তবে এতটুকু বলতে পারছি, আমি অনেকটাই রোমান্টিক আছি। তাই নাকি? হ্যাঁ, সেই কখন থেকে এভাবে হাঁটু গেড়ে বসে আছি, পা ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ অথবা না কিছু একটা তো বল। কি বলা যায়? মানে? আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, এত কষ্ট এবং সুন্দর করে যেহেতু প্রপোজ করেছো, তাই মানা করি কি করে বলো তো? এই বলে ফাইজা আমার হাত থেকে ফুলটা নিল। ওয়াও, কি সুন্দর রোজ, আর ঘ্রাণটাও তাজা। কারণ আমার ভালোবাসাটাও তাজা। আসছে। ফাইজা, এবার তো বল। কি বলবো? আই লাভ ইউ। কি এত কষ্ট করে এত কিছু করলাম, আর সামান্য আই লাভ ইউটুকুও বলতে পারছিস না? আরে আরে, রাগ করছো কেন? বলছি আই লাভ ইউ টু। আর শোন, আজ থেকে তুই ওই শিহাবের সাথে কোনো কথা বলবি না। ও তো আমার আজ থেকে আমি তোর ফ্রেন্ড, আমি তোর সব। আর ইউ জেলাস? মোটেও না। বুঝেছি বুঝেছি। বুঝতেই যখন পারছিস, তাহলে যা বলেছি তাই করবি। ওকে স্যার, আপনি যা বলবেন।
আর তুমিও কোনো মেয়ের সাথে কথা বলবা না। আমাকে কি তোর মতো পেয়েছিস? মানে? মানে আমি তোর মতো স্যাঁচরা না। কি আমি ছ্যাঁচড়া? হ্যাঁ। তবে রে। এইটা বলেই ফাইজা আমাকে তাড়া করতে লাগলো। আমাকে আর পাইকে নিজের প্রাণ বাঁচাতে দিলাম এক দৌড়, নয়তো এই বজ্জাত মাইয়া আমাকে মেরে একদম কাবাব বানিয়ে ফেলবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।